ডব্লিউবিসিএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং কেপি কনস্টেবল 2025 আমাদের খুব কাছেই দুটো পরীক্ষা এবং এই দুটো পরীক্ষায় ম্যাথসের কিন্তু ওয়েটেজ অনেক বেশি। তো কোনো চিন্তা নেই, আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রত্যেক দিন সোম থেকে শুক্র আমরা সকাল ঠিক 8টায় একটি করে প্র্যাকটিস ক্লাস দেখতে পাবো আমাদের আরপি ম্যাথস গুরুকুল ইউটিউব চ্যানেলে। তো তোমরা আজকেই জয়েন করো আমাদের এই চ্যানেল এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, কারণ আমাদের যখনই আপলোড হবে তোমাদের জন্য ক্লাস ভিডিও তোমরা তখনই তার নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, তো চলো সবাইকে ওয়েলকাম জানাই আরও একবার আমাদের চ্যানেল আরপি ম্যাথস গুরুকুলে। দেখো আজকে আমাদের প্রথম ক্লাস থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্লাসই আমরা 20টা করে ম্যাথসের সলিউশন দেখব এবং এই সলিউশন হয়ে যাওয়ার পর তোমরা এই ক্লাসটির পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম কি না, আরপি ম্যাথস গুরুকুল, সেম নাম। তো তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাও এবং সেখান থেকেই তোমরা এই ক্লাসগুলো পিডিএফ ডাউনলোড করতে পারবে। তার সঙ্গে আমাদের কেপি কনস্টেবলের জন্য মক টেস্ট সিরিজও চলছে, আজকে মক টেস্ট 3 আপলোড হয়ে গেছে, তো সেটাও তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, দেরি নয়, আগেই জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেল। তো চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নে ডাইরেক্ট চলে আসি কোনো রকম কোনো টাইম নষ্ট না করে। দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, 240-এর 12% কত হবে? খুব ইজি একটি প্রশ্ন, 240 ইন্টু 12% মানে হচ্ছে 12/100। ব্যাস, গল্প শেষ। এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, 2 ছাড়া দেখতে পাচ্ছি 8, পুরো গুণ করার দরকার নেই। দশমিক কী হবে? এক ঘর পরে হবে, তার মানে সামথিং 0.8 হবে এবং সামথিং 0.8 একমাত্র অপশান এতেই আছে, আর কোথাও নেই। ঠিক আছে, ডান দিক থেকে দেখলে দশমিক কী আছে? সংখ্যার পর একটা ঘর পড়ে আছে, বাঁদিক থেকে দেখলে 2 ঘর পড়ে আছে, এটা একমাত্র অপশান এতেই আছে। তো অপশান এছাড়া কোনোটা আনসার হতে পারে না, পুরো গুণ করার কোনো দরকার নেই। এই ধরনের ট্রিক্স কিন্তু তোমরা জানতে হবে, তবেই কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পরীক্ষা অঙ্ক করতে পারবে, না হলে কিন্তু তোমরা সব পুরো আনসার করে কোনো লাভ নেই। আমার 4টে অপশান দিয়েছি, এই অপশানই হচ্ছে আমাদের মেন অস্ত্র। ওকে, নেক্সট প্রশ্ন, দুটো সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 বলা হয়েছে, সংখ্যা দুটোর লসাগু কী হবে? তাহলে যখন আমার কাছে সংখ্যা দুটোর অনুপাত বলা থাকবে এবং বলা থাকবে কি না গসাগু বলা থাকবে, আমায় লসাগু নির্ণয় করতে হবে, ডাইরেক্ট আনসার পাবো। ডাইরেক্ট আনসার কী হবে? অর্থাৎ এলসিএম ইজিক্যাল টু হবে দুটো সংখ্যার অনুপাতে দুটো টার্মের গুণফল, মানে 3 ইন্টু 4 ইন্টু হচ্ছে এইচসিএফ তাহলে এইচসিএফ কত না 4, ব্যাস ইন্টু 4 করে দাও, গল্প শেষ। তাহলে 4 4 16 ইন্টু 3 48 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। 40 কোথায় আছে দাদা? অপশান সিতে, তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, একটি কাজ এ ও বি যথাক্রমে 20 দিন ও 30 দিন করতে পারে, তারা একসাথে কাজটি কতদিনে শেষ করবে? আমরা জানি যখন এ এর ইন্ডিভিজুয়াল টাইম, বি এর ইন্ডিভিজুয়াল টাইম বলা থাকবে, তখন এ প্লাস বি একত্রে করবে কাজটা কত দিনে? তাহলে এ করছে ধরো এক্স দিনে, বি করছে ওয়াই দিনে, তাহলে এ এবং বি একত্রে কাজটি করবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে। ওকে, তাহলে এবার দেখো এখানে এক্স ওয়াইয়ের ভ্যালু কী বলা হয়েছে? 20 এবং 30 যথাক্রমে, তাহলে 20 ইন্টু 30 বাই 20 প্লাস 30 মানে কত? 50। ব্যাস, শূন্য কেটে দাও, 5 6 30, 6 দুগুণে কত? 12। তাহলে 12 দিনে তারা একত্রে কাজটা কমপ্লিট করবে, অপশান সি। নেক্সট প্রশ্ন বলছে 800 টাকার 3 বছরের সরল সুদ 12% বার্ষিক সুদের হারে কত হবে? ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্নে তোমরা সাধারণত কী করে থাকো? PSI ইজিক্যাল টু PRT/100, এসব কিছু করবো না। ঠিক আছে, আমার মাথায় থাকবে যে 12% সুদের হার, তার মানে 100 টাকা রাখলে আমি 1 বছরে 12 টাকা পাই। তাহলে 100 টাকা যদি রাখি আমি, তাহলে 3 বছরে কত পাবো না? 3 ইন্টু 12 টাকা, 3 ইন্টু 12, তাহলে এই 3 ইন্টু 12/100 যখনই করছি সেটা হচ্ছে 36%। এই 36%কে আমরা বলে থাকি কি? এসআই পার্সেন্টেজ। ঠিক আছে, এসআই পার্সেন্ট ডাইরেক্ট আমি বলে দেবো যে 12% যদি 1 বছরের সুদের হার হয়, তাহলে 3 বছরের সুদের হার কত? 3 ইন্টু 12 36%। তাহলে আমার সুদ কত হবে? 800 টাকার ওপর 36%, তাহলে 36% ইন্টু 800, আর এই পার্সেন্টেজের জন্য কী হবে না, দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে, ব্যাস। তাহলে আমি এই বাই 100ও লিখবো না, আমি ডাইরেক্ট বলবো, মুখে মুখে হবে এগুলো। ঠিক আছে, মাইন্ডে ক্যালকুলেশন করবে। 3 12 36%, এই পার্সেন্টেজ সাইন এই দুটো শূন্যকে কেটে দেবে, তাহলে 36 ইন্টু 3 মানে 288 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, 288। এখানেও দেখো তোমার এখানে ইউনিট ডিজিট দিয়ে কাজ হবে, কোনো রকমভাবে
তোমরা গুণ করতে যাবে না। 3 × 36, 6 আর এখানে হচ্ছে 8, 6 8 কত 48, মানে ইউনিট ডিজিট কত 8। তাহলে ইউনিট ডিজিট 8 কোথায় আছে? একমাত্র অপশান এতে আছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে পয়েন্টও ছিল কিন্তু পয়েন্ট তো আসবে না, তাহলে সেটা দেখেও লক্ষ্য রাখবে যেখানে পয়েন্টের পরে 8 আছে মানে এখানেও ইউনিট ডিজিট 8 আছে, কিন্তু পয়েন্টে তো কোনো আনসার আসছে না, এখানে শূন্য কী হয়েছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে যেটা আনসার আসবে সেটা হচ্ছে একদম কী আসবে, স্বাভাবিক সংখ্যা আসবে, ন্যাচারাল নাম্বার, সেখানে কোনো পয়েন্টের গল্প নেই। নেক্সট প্রশ্ন বলছে একটি সংখ্যার 2/3 অংশ 40 হলে সংখ্যাটির 1/2 অংশ কত? তাহলে এখান থেকেই আনসার বার করব, কোনো রকম কোনো পেন পেপার টাচ করার দরকার নেই। একটি সংখ্যার 2/3 হচ্ছে 40, তাহলে সংখ্যাটি কত না 40-এর 3/2, তারপরে 40 × 3/2 হয়ে যাবে সংখ্যাটা। এবার এই সংখ্যারই কত কথা বলেছে হাফ অংশ মানে অর্ধেক, তাহলে ইন্টু হাফ করে দাও, তাহলে 2 2 4 10 40, 3 10 হচ্ছে 30। ঠিক আছে, এতটা ইজি এবং সহজে এই ধরনের প্রশ্নের সমাধান হবে। ওকে, ফার্স্ট টাইম খুবই তাড়াতাড়ি কুইকলি একদম। তাহলে বলেছে এ এবং বি একটি ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, যদি মোট লাভ 2200 টাকা হয় তবে বি কত টাকা লাভ্যাংশ পাবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে মূলধনের বিনিয়োগের অনুপাত বলা হয়েছে। মূলধনের বিনিয়োগের অনুপাত যদি বলা থাকে, যদি লাভ টোটাল লাভ বলা থাকে এবং লাভের শেয়ার বার করতে দেয়, সবসময় মনে রাখবো যে লাভ মানে প্রফিট ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর। প্রফিট ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে টাইম। ইনভেস্টমেন্ট আর টাইমের প্রোডাক্টই হচ্ছে প্রফিটের সঙ্গে কি সমানুপাতিক, এটা মাথায় রাখবে। ওকে, এবার দেখো এখানে দেখতে পাচ্ছি টাইমের কোনো গল্প নেই, তার মানে প্রত্যেকের টাকাই ব্যবসায় সেম টাইম কী করেছে ইনভেস্ট হয়েছে। তার মানে যদি এও 1 বছর টাকাটা রাখে, বিও 1 বছর টাকাটা রেখেছে, তাহলে যখন টাইম ইকুয়াল হবে তখন ডাইরেক্টলি ইনভেস্টমেন্টের সঙ্গে প্রপোর্শনেট হয়ে যাবে কে না প্রফিট। তার মানে বলবো যে এখানে ইনভেস্টমেন্ট রেশিও যা সেটাই হচ্ছে প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও কী হয়ে গেল এ আর বি এর, প্রফিট রেশিও কী হয়ে গেল এ আর বি এর, মানে দাদা 5:6, এটা মাথায় রাখতে হবে। তাহলে এ আর বি এর প্রফিট রেশিও এই যদি 5:6 হয়, দেখতে পাচ্ছি 2200 টাকা টোটাল হচ্ছে লাভ, তার মানে 5 আর 6 11 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত 2200। হ্যাঁ কি বলো একদম ঠিক। তাহলে 200 গুণ, তাহলে নির্ণয় করতে হবে বি এর লাভ্যাংশ, 200 × 6 করলে কত হয় 1200 টাকা, তাহলে বি এর লাভ্যাংশ কত 1200 টাকা, অপশান বি। নেক্সট প্রশ্ন বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি/ঘন্টা, স্রোতের প্রতিকূলে 8 কিমি/ঘন্টা যায়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? সবসময় মনে রাখবো যে যদি আমার কাছে অনুকূলে বেগ, যাকে আমরা ইংলিশে বলে থাকি কি ডাউন স্ট্রিম, যাকে আমরা কি বলে থাকি ইংলিশে ডাউন স্ট্রিম, আর স্রোতের প্রতিকূলে বেগ প্রতিকূলকে আমরা বলে থাকি আপস্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড বলা হয়েছে, আপস্ট্রিমের স্পিড বলা হয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ জানতে চেয়েছে। তাহলে ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের বেগ জানা থাকলে স্থির জলে নৌকার বেগ 1 সেকেন্ডে বলতে পারি যে ডাউন স্ট্রিমের স্পিড প্লাস আপস্ট্রিমের স্পিড বাই 2। ঠিক আছে, এখানে যদি বলতো যে স্রোতের বেগ কত, মানে স্পিড অফ স্ট্রিম, এটাও জেনে রাখো এর সঙ্গে, স্পিড অফ স্ট্রিম সেটা কত হবে, স্পিড অফ স্ট্রিম ইজিক্যাল টু হবে ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপস্ট্রিমের স্পিড বাই 2। ঠিক আছে, মনে থাকবে বলো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত দাদা 12 কিমি/আওয়ার, আর আপস্ট্রিমের স্পিড কত 8 কিমি/আওয়ার, তাহলে 12 + 8 কত হয়ে যাবে 20 কিমি/আওয়ার, বাই 2 করলে 10 কিমি/আওয়ার হয়ে যাবে কার্ভ স্পিড না নৌকা স্পিড স্থির জলে, অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলছে 100 থেকে 200-র মধ্যে কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে ফার্স্ট যে নাম্বারটা যেটা 100-র পরবর্তী সেটা কোন সংখ্যা যেটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো এর জন্য এই 100-কে 3 দিয়ে ভাগ করার দরকার নেই, এটা হচ্ছে ওল্ড মেথড। ওকে ভাগ করার দরকার নেই, আমরা জানি কি যে সংখ্যাগুলোর ডিজিটগুলোর সাম, একটি সংখ্যার মধ্যে যতগুলো ডিজিট আছে বা অঙ্ক আছে তাদের সাম যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। আর এখানে দেখতে পাচ্ছি সাম 1 + 0 + 0 মানে হচ্ছে সাম কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে 1 তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে কী হলে এটা 3 দিয়ে ভাগ যেত, যদি 1-এর সঙ্গে আর মিনিমাম 2 যোগ হতো মানে 3 থাকতো যদি, তাহলেই বলতে পারতাম সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। তাহলে এই 2-এর অভাব পূরণ করবে কে, যদি এই শূন্যটা 2 হয়ে যায় তাহলে 1 0 2 হয়ে যায়, তাহলে কিন্তু সংখ্যাটা কী হয়ে যাবে 3 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তুমি বলতে দাদা 1 2 0 হতে পারতো, কিন্তু আমায় কী নির্ণয় করতে হবে না 100-র একদম কাছে, তাহলে 100-র একদম কাছে কোন সংখ্যা 102।
তাহলে 102 পেয়ে গেলাম, প্রথম সংখ্যা 100-র পরবর্তী, যেটা 3 দিয়ে ভাগ যায়। তাহলে এবার 200-র গল্প যদি দেখতে চাই, তাহলে 200-র গল্পে আমি কোনটা দেখবো, যে 200-র পরবর্তী 200-র ঠিক আগে কোন সংখ্যাটা 3 দিয়ে পুরো বিভাজ্য। তাহলে 200 কি 3 দিয়ে বিভাজ্য না? তাহলে আমি সেম গল্প আমি 200-র ক্ষেত্রেও ভাববো যে 200-র মধ্যে কী অভাব আছে না, 2 + 0 + 0 মানে 2। তাহলে এখানে যদি একটা 1 যোগে 201 হতো, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হতো। কিন্তু 201 200 অপেক্ষা বড়, তাহলে ঠিক এর আগের সংখ্যা যেটা 3 দিয়ে বিভাজ্য সেটা কি না, এখান থেকে দাদা 3 কমিয়ে দাও, তার মানে হচ্ছে 198। হ্যাঁ কি না বলো তো? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 198 হচ্ছে সেই সংখ্যা যেটা 200 অপেক্ষা ছোটো কিন্তু 3 দিয়ে বিভাজ্য। তাহলে 102 এবং 198-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে? সবসময় মনে রাখবো লাস্ট নাম্বার কোনটা 198, ফার্স্ট নাম্বার কোনটা 102, এদের ডিফারেন্স। তার মানে 198 মাইনাস 102 বাই কি বাই, এখানে কার গল্প বলছি? 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3/3 + 1। তাহলে এতগুলো সংখ্যা আছে 102 থেকে 198-এর মধ্যে যারা 3 দিয়ে বিভাজ্য। তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 96/3 + 1। 3 দিয়ে কাটাকুটি করলে 3 3 নয়, 3 2 6 + 1 মানে 33টা। তাহলে আনসার কত হলো? অপশানে। বোঝা গেল? বলবে একদম ঠিক, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর বুঝতে পেরেছি, কোনো ডাউট নেই। ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। নেক্সট প্রশ্ন বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে? একদম খুবই একটা রিনাউন্ড প্রশ্ন, প্রায়ই পরীক্ষায় আসে। সবসময় মনে রাখবো যে এটা হচ্ছে সাকসেসিভের কনসেপ্ট। সাকসেসিভের কনসেপ্ট এখানে লাগাতে হবে যে যদি আমার 20% বৃদ্ধি হয় কোনো একটা জিনিসের ভ্যালু, আর কোনো একটা জিনিসের ভ্যালু যদি 10% হ্রাস হয়, তাহলে টোটালের ওপর, মোটের ওপর সবসময় কী হবে না, বৃদ্ধিও হতে পারে, হ্রাসও হতে পারে। সেটা ডিপেন্ড করছে এর সাকসেসিভ করার পরে সিঙ্গেল যে পার্সেন্টেজটা বেরোবে তার ওপর। তাহলে সিঙ্গেল পার্সেন্টেজ কী হবে? 20% বৃদ্ধি আর 10% হ্রাসের সিঙ্গেল পার্সেন্টেজ হচ্ছে 20 - 10 -20 × 10/100। যদি এর ভ্যালু পজিটিভ হয় তাহলে বৃদ্ধি, যদি এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে হ্রাস। তাহলে 20 - 10 করলে কত? 10। 20 × 10 মানে 200/100 করলে 2। তাহলে 10 - 2 মানে হচ্ছে 8% কী হয়েছে? বৃদ্ধি হয়েছে। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, কী পরিবর্তন হবে না? 8% বৃদ্ধি। কেন হলো? কারণ এখানে পজিটিভ ভ্যালু বেরিয়েছে তাই। যদি নেগেটিভ আসতো তাহলে 8% হ্রাস। ওকে, নেক্সট প্রশ্ন বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 45 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের গুণফল ছিল 34, তাদের বর্তমান বয়স কত? তাহলে এই ধরনের প্রশ্ন আমি অঙ্ক করবো না, জাস্ট এই 4টে অপশানের দিকে লক্ষ্য দেবো। 4টে অপশান হচ্ছে আমাকে যে মেন অস্ত্র, অপশানই আমাদের অর্ধেক কাজ করে দেবে। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 45 বলেছে। তাহলে দেখো যে এই 4টে অপশানে সবাই কি 45 আছে? 36 + 9 45, 39 + 6 45, 30 + 15 45, 35 + 10 45। তাহলে সবাই 45 হয়ে বসে আছে। তাহলে এই গল্পটা দিয়ে কিছু বোঝা গেল না। 5 বছর পূর্বে তাদের বয়সের গুণফল ছিল 34। তাহলে 5 বছর পূর্বে 34 এদের গুণফল ছিল বয়সের। তাহলে দেখো 5 বছর পূর্বে এখানে যদি দেখি 36 আর 9 আছে, তাহলে এদের 5 বছর পূর্বের বয়স কত? 36 থেকে 5 বিয়োগ করলে হয় কত? 31। 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4। তাহলে দেখো 31 আর 4 এর গুণফল কি 34-এর সঙ্গে সমান? কখনোই নয়। তাহলে এটা আনসার হতে পারে না। 39 আর 6 আছে, 39 থেকে 5 বিয়োগ করবো, 6 থেকেও 5 বিয়োগ করবো। 39 থেকে 5 বিয়োগ করলে কত হবে? দাদা 34। 6 থেকে 5 বিয়োগ করলে দাদা কত হবে? 6 থেকে 5 বিয়োগ করলে হবে 1। দাদা 5 বিয়োগ করবো। ওকে, 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 1। তাহলে 34-এর একে গুণফল কি? 34 তো। তাই তো বলেছে যে 5 বছর পূর্বে তাদের বয়সের গুণফল কত ছিল? 34 ছিল। তারপরে এটাই হচ্ছে কারেক্ট আনসার। ব্যাস, বাকি দুটো আনসার হতেই পারে না, চেক করার দরকার নেই। ওকে, তাহলে একদম ডাইরেক্ট আমার অপশান থেকে আনসার উঠে আসবে, কোনো রকমভাবে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্ন। একটি মিশ্রণে দুধ জলের অনুপাত 5:1। যদি 5 লিটার জল যোগ করা হয় তাহলে নতুন অনুপাত হবে 5:2। মিশ্রণে দুধের পরিমাণ কত? তাহলে এখানে দেখতে পাচ্ছি মিশ্রণে কী কী আছে? দুধ আছে, মিল্ক আছে আর ওয়াটার আছে। ওকে, মিল্ক আর ওয়াটারের রেশিও কি? 5:1। খুব ভালো কথা। বলা হয়েছে 5 লিটার জল যোগ করা হয়েছে। খুব ভালো কথা। যোগ করার পরে অনুপাত হয়ে গেছে 5:2। তাহলে আমি যোগ করেছি কি না, যোগ করেছি হয়েছে ওয়াটার। মিল্ক তো যোগ করিনি, তাহলে মিল্ক তো কনস্ট্যান্ট থাকার কথা এবং তাই আছে। যদি কনস্ট্যান্ট না থাকতো আমাকে কনস্ট্যান্ট করতে হতো, এটাকে সেম করতে হতো ভ্যালু। এখানে সেম আছে তাই কোনো অসুবিধা নেই। তাহলে 5 ইউনিট আগেও ছিল মিল্ক, এখনও 5 ইউনিট আছে, কারণ মিল্কে কোনো কিছু পরিবর্তন হয়নি। কিন্তু জলে পরিবর্তন হয়েছে। জলে কী হয়েছে না, 5 লিটার জল অ্যাড হয়েছে। আর এখানে দেখছি রেশিওতে 1 ইউনিট থেকে 2 ইউনিট হয়েছে। তার মানে 1 থেকে 2-এর ডিফারেন্স কত দাদা? 1। তাহলে এই 1 ইউনিটের যে ভ্যালু ইনক্রিজ করেছে সেটা কী জন্য হয়েছে?
বলেছে না 5 লিটার জল অ্যাড করার জন্য, তাহলে 1 ইউনিট 5 লিটারের সঙ্গে সমান। তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ কত? এখানে 5 ইউনিট, তাহলে 1-এর ভ্যালু যদি 5 হয় তাহলে 5-এর ভ্যালু কত হবে? 25 লিটার। বোঝা গেল? তাহলে বোঝা গেল আমার আনসার কী হলো না অপশান এ। তাহলে মিশ্রণের দুধের পরিমাণ কত ছিল না 25 লিটার। নেক্সট প্রশ্ন, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। এই প্রশ্ন সবসময় মনে রাখবো যে এই প্রশ্নে এই কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এলসিএম করতে শুরু করাটা হচ্ছে খুব বোকামি, এবং যারা এলসিএম চ্যাপ্টারের কিছুই জানে না তারাই হচ্ছে সেই কাজ করবে। যারা অলরেডি আমার এলসিএম ক্লাস দেখেছো রেলের ক্লাস করানোর সময়, সে বলবে দাদা এই সমস্ত অঙ্ক আমি অপশান দেখেই উড়িয়ে দেবো। ঠিক আছে, আমায় কি বলা হয়েছে যে এই 4টে অপশানের মধ্যে সেটাই আনসার হবে যাকে 12, 15, 20 এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে আমি বলে দিই যে 4 অবশিষ্ট যদি না রাখতে চাই, যদি আমি বলি যে 12, 15, 20 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে, তাহলে কী করবো? তাহলে 4 আমি এখান থেকে বিয়োগ করে দেবো, 4 বিয়োগ করে দেবো। হ্যাঁ কি না বলো? বলো তো একদম ঠিক। তাহলে 4 যদি বিয়োগ করে দিই তাহলে সংখ্যাগুলো 12, 15, 20 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে এদের মধ্যে একটাই হবে কিন্তু আনসার। আমি প্রত্যেকটা থেকে 4 বিয়োগ করবো। তাহলে 60 থেকে 4 বিয়োগ করলে কত? 56। 64 থেকে 4 বিয়োগ করলে কত? 60। 124 থেকে 4 বিয়োগ করলে 120, এটা হচ্ছে 116। এবার দেখেই বুঝতে পারছি যে 116 আর 56 এটা কখনোই 20 দিয়ে ভাগ যেতে পারে না, তাই তো? 20 দিয়ে কি ভাগ যাবে না? তার মানে এ আর ডি আনসার হতেই পারে না। বাকি বি আর সি এর মধ্যে দেখতে পাচ্ছি 60 12 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়, 20 দিয়েও ভাগ যায়। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, আনসার হবে কি? অপশান বি। বোঝা গেল? কিন্তু 120ও যদি তুমি আগে চেক করতে তাহলে 120 দেখতে পাচ্ছি 12 দিয়েও ভাগ যাচ্ছে, 15 দিয়েও ভাগ যাচ্ছে, 20 দিয়েও ভাগ যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমার ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, আমার বৃহত্তম সংখ্যা চাইনি। ওকে, তাহলে আনসার কী হবে? অপশান বি 60 উইল বি দ্য কারেক্ট আনসার, যেটাকে 12, 15 এবং 20 দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ যাবে, বা 64 হবে কি না সেই সংখ্যা যাকে 12, 15, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। নেক্সট প্রশ্ন, যদি a প্লাস বি ইজ ইকাল টু 5 হয় এবং এ বি সমান 6 হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। খুব অসাধারণ একটা প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা কেপি কনস্টেবল এক্সামে বা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এক্সামে আমরা দেখতেই পারি। ওকে, কিন্তু তোমরা ভাববে যে আমাদের সিলেবাসে তো দাদা বীজগণিত দেওয়া নেই ডাব্লিউবিএসএসসি সিলেবাসে, সিলেবাস ফলো করো না। ঠিক আছে, এটা সিলেবাস দেয় একরকম আর প্রশ্ন জিজ্ঞাসা করে আরেক রকম। সিলেবাস ফলো করে নিজের বিপদ ডেকে এনো না। আমরা এখানে এই ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি, কী বলা হয়েছে? এ প্লাস বি 5, এ বি সমান 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু নির্ণয় করতে হবে। ডাইরেক্ট ফর্মুলা তোমরা ইউজ করতে পারো, যে দাদা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখানে এ প্লাস বি এর ভ্যালু বসিয়ে দাও। 5 স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 2ab মানে এবির ভ্যালু 6, তাহলে 2 × 6 হচ্ছে 12, তাহলে 25 মাইনাস 12 13 হয়ে যাবে। কারেক্ট আনসার অপশান বি। আর যে হচ্ছে মাথায় বুদ্ধি প্রচণ্ড, যে পড়াশোনা ঠিকঠাক করে, সে বলবে দাদা এটার কোনো দরকারই ছিল না। সে বলবে দাদা একদম মেন্টোস জিন্দেগি এ প্লাস বি ইজ ইকাল টু 5 আর এ বি হচ্ছে 6। তাহলে এ বি যখন 6 দেখতে পাচ্ছি, তাহলে 6কে আমি 3 × 2 লিখতে পারি, একদম লিখতে পারি। 3 আর 2 যোগ করলে কি 5 হয়? অবশ্যই 5 হয়। তাহলে অবশ্যই এ এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু 2 লিখতেই পারি, অথবা আমি উল্টোটা লিখতে পারতাম, ডাজেন্ট ম্যাটার। ওকে, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, আর বি এ স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার। তা 3 স্কোয়ার হচ্ছে 9 আর 2 স্কোয়ার 4, 9 + 4 13 হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, বোঝা গেল? বলো দাও, খুব সুন্দর বোঝা গেছে। নেক্সট প্রশ্ন, একটি ট্রেন 72 কিমি/ঘন্টা বেগে চলে 200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 20 সেকেন্ড সময়ে ট্রেনটি দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি যে ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য যায় প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়, এটা তো গল্প। তাহলে দেখতে পাচ্ছি 72 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, 200 মিটার লম্বা একটা ট্রেনের দৈর্ঘ্য বলা হয় 200 মিটার, সে 20 সেকেন্ডের সময় নিচ্ছে অতিক্রম করতে। তাহলে 20 সেকেন্ডে সে কতটা দৈর্ঘ্য যাচ্ছে? তাহলে আমরা জানি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? স্পিড ইনটু টাইম। স্পিড এখানে কত বলা হয়েছে? 72 কিমি/ঘন্টা, কিন্তু এখানে সেকেন্ডের গল্প আছে, তাহলে মানটাকে মিটার/সেকেন্ড ট্রান্সফার করতে হবে, মানে 5 আর 18 দিয়ে গুণ করতে হবে। আর টাইম কত বলা হয়েছে? 20 সেকেন্ড। দ্যাটস ইট। 18, আচ্ছা এখানে 72, 75 নয় 72 ছিল, তাহলে 18 4 72, তাহলে 4 5 20, 20 20 400। তাহলে ডিস্টেন্স কত গেছে? 400 গেছে। তার মানে 200 মিটার হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেন যদি 200 মিটার হয় তাহলে প্ল্যাটফর্ম কত হবে? 200 মিটার হবে। ইটস নট ইট, বলবো একদম ঠিক। তাহলে অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন,
বলছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তো এই ধরনের প্রশ্ন আমি তোমাদের আগেও বলেছি, যখন চক্রবৃদ্ধির গল্প আসবে, যখনই কম্পাউন্ড ইন্টারেস্টের গল্প আসবে, তখন আমায় দেখতে হবে যে এই দ্বিগুণ আর 4 গুণের মধ্যে কমন রাশি কি আছে, কমন প্রাইম নাম্বার কি আছে। দেখতে পাচ্ছি দ্বিগুণ মানে যাকে আমি বলতে পারি 2^1, আর 4 গুণ যাকে আমি বলতে পারি 2 স্কোয়ার। তাহলে আমাদের কমন প্রাইম নাম্বার হচ্ছে 2, কমন প্রাইম নাম্বার হচ্ছে 2। তাহলে আমি দেখতে পাচ্ছি 2-এর পাওয়ার 1 হতে, পাওয়ার নিয়ে ভাববো কম্পাউন্ড ইন্টারেস্টের সময়, 2-এর পাওয়ার 1 হতে সময় লাগছে কত, 2 বছর, 2 ইয়ার্স। ঠিক আছে, তাহলে 2-এর পাওয়ার 2 হতে কত সময় লাগবে, তখন আমি এই বেস 2 নিয়ে কোনো গল্প ভাববো না, কারণ এখানে তো আমি ইকুয়াল করেই দিয়েছি। আমি দেখতে পাচ্ছি পাওয়ার 1 হতে সময় লাগছে 2 বছর, তাহলে পাওয়ার 2 হতে কত সময় লাগবে, তাহলে 1 যদি 2 বছরে হয় তাহলে 2 হবে, 2 × 2 4 বছরে, কত, 4 ইয়ার্স। এতটাই ইজি এবং এতটাই সহজ এই ধরনের প্রশ্ন ভাবনা চিন্তা ডেভেলপ করতে হবে, তাহলেই বেশ। নেক্সট প্রশ্ন, দেখো এই প্রশ্নে কি বলা হয়েছে, দুটো সংখ্যার যোগফল বলা হয়েছে 384 এবং তাদের গসাগু বলা হয়েছে 48। তাহলে সংখ্যা দুটো কী কী হতে পারে এটা আমার চেয়েছে। ঠিক আছে, এখানেও আমার প্রশ্নের আনসার পেন পেপার টাচ করে করার কোনো দরকার নেই। 4টে অপশান হচ্ছে আমার কাছে ব্রহ্মাস্ত্র, 4টে অপশানের দিকে লক্ষ্য দেবো, কিন্তু অপশান দিকে কী করব, দেখবো আমি যে কোথায় গসাগু 48 হচ্ছে। গসাগু তো বলাই আছে, তাহলে দেখো 144, 240, এদের গসাগু কি 48? একদম দেখতে পাচ্ছি 24, 6, 144, 24, দেখতে পাচ্ছি 10-এ 240, তাহলে 6 আর 10 মানে হচ্ছে এখানেও 2 কমন যাচ্ছে, তখন অবশ্যই এখানে আমি HCF কত পাচ্ছি, 48 পাচ্ছি। হ্যাঁ কি না, বলবো একদম ঠিক। 3 48, 3 144, আবার 48 5 240। ওকে, আবার দেখো 192, 192, এখানে তো HCF হচ্ছে না, এখানে HCF হচ্ছে কত, 192, 48 তো হচ্ছে না, তার মানে এটা আনসার হতে পারে না। 48 আর 336, 48-এর তো একটা ফ্যাক্টর 48, মানে 48কে তো 48 দিয়ে ভাগ যাবেই। এবার 336কে কি 48 দিয়ে ভাগ যায়? 48 দেখতে পাচ্ছি 7-8 56, 6, 7 4 28 33, একদম 7 গুণ। তার মানে এটাও এখানেও দেখতে পাচ্ছি 48 হচ্ছে আমার HCF, তার মানে এও আনসার হতে পারে, এও আমার আনসার হতে পারে। তাহলে এসিও হতে পারে, এ হতে পারে। আর অপশানটিতে তাই লেখা আছে এ এবং সি বোথ অপশানস, তাহলে আনসার কী হবে, অপশান ডি। আনসার হয়ে যাবে অপশান ডি, কোনো কিছু করতে হলো না। এবার তোমাদের প্রসেস বলে দিই, যখন এই ধরনের প্রশ্ন থাকবে অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে এ সি আনসার, দুটোই আনসার, তাই অপশান ডি হলো কারেক্ট আনসার। আচ্ছা, কারেক্ট প্রসেস হচ্ছে আমাকে কী বলা হয়, যোগফল বলা হয়েছে, সাম বলা হয়েছে। ঠিক আছে, আর কি বলা হয়েছে, HCF বলা হয়েছে। আমি কী করবো, ডাইরেক্ট সামকে HCF দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যেটা ভাগফল পাবো তাকে আমি কি করব, এখানে সাম পেয়েছি, আমি সামকে ভাগ করেছি, তাহলে সামকে যখন HCF দিয়ে ভাগ করছি, যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটাকে দুটো কো প্রাইম নাম্বারের সাম হিসাবে লিখব। দুটো কো প্রাইম নাম্বারের সাম হিসেবে লিখব। কেন কো প্রাইম নাম্বার? কারণ তাদের মধ্যে যেন কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে না থাকে। কো প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বারগুলোই যাদের HCF হচ্ছে 1 এবং সেই সংখ্যা, বা যাদের মধ্যে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো ফ্যাক্টর লুকিয়ে নেই, তাই তো? বলো একদম ঠিক। তাহলে এবার দেখো প্রসেস যখন জেনে গেছি, ফলো করি। দেখো কী বলা হয়েছে, সাম 384। ওকে, 48 দিয়ে ভাগ করছি HCF দিয়ে, কতবার যাচ্ছে দেখতে পাচ্ছি 8 বার পুরোপুরি যাচ্ছে। সাম কত পেয়ে গেলাম, এই ভাগফল কত পেলাম, 8। এবার 8কে আমি কী করবো, দুটো কো প্রাইম সংখ্যার যোগফল হিসেবে লিখবো। আমি বলতে পারি তা 1 + 7 লিখতে পারি এবং 3 + 5 লিখতে পারি। আর কিছু কি লিখতে পারি, 4 + 4 কো প্রাইম নয়, 2 + 6 কো প্রাইম নয়, আর কিছু লিখতে পারছি না। তাহলে একমাত্র আমি লিখতে পারি কি না, 1 + 7 আর 3 + 5, হ্যাঁ কি না, 1 + 7 আর 3 + 5। এবার সংখ্যাগুলো কী হবে না, এই 1-এর সঙ্গে 48 গুণ, মানে হচ্ছে HCF গুণ, আর 7-এর সঙ্গে 48 গুণ। ওকে, আবার 3-এর সঙ্গে 48 গুণ, আর 5-এর সঙ্গে 48 গুণ। ব্যাস, সংখ্যাগুলো পেয়ে গেলাম, বোঝা গেল। তাহলে 1-এর সঙ্গে 48 গুণ করলে এখানে হচ্ছে 48, 7-এর সঙ্গে 48 গুণ করলে কত হচ্ছে, অর্থাৎ 7 × 8 = 336। এখানে 48 × 3 মানে হচ্ছে 144, আর এখানে হচ্ছে কত, 240। তাহলে দেখো এই দুটোই আমার অপশানে ছিল না, বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল এটা হচ্ছে একদম আমার অ্যাকচুয়াল মেথড, আর এটা হচ্ছে আমার পরীক্ষা হলে করার জন্য টেকনিক। ওকে, নিমেষে অঙ্ক বলা আছে, এটা কি বলে, নিমেষে অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ওই প্রশ্নে কী বলা হয়েছে না, বার্ষিক 5% সরল সুদে কত বছরে 500 টাকার সুদ 100 টাকা হবে। তো তোমরা সবাই জানো যে এই ধরনের প্রশ্ন কীভাবে করতে হয়। আমাকে এখানে টাইম চেয়েছে, কত বছরে টাইম চেয়েছে। তাহলে টাইম = আমি কী বলতে পারি না, SI × 100
বাই পি ইন্টু রেট অফ পার্সেন্টেজ। ওকে, তাহলে এসআই কত এখানে, দাদা 100 টাকা সুদ পেয়েছি, 500 টাকায় রেট অফ পার্সেন্টেজ আমার বলা হয়েছে 5%। ব্যাস, সেখান থেকে আমি টাইম পেয়ে যাব। আমি দেখতে পাচ্ছি এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট করছে, একে 5 এখানে 20, 5 4 20, তাহলে 4 বছরের জন্য টাকাটা আমার ইনভেস্ট ছিল। ঠিক আছে, সেটা হচ্ছে মেন কনসেপ্ট। এবার আমি এখান থেকে আরেকটা জিনিসও বলতে পারতাম যে আমি এসআই পার্সেন্টেজ শিখে গেছি, এসআই পার্সেন্টেজ শিখে গেছি এবং এসআই পার্সেন্টেজের কিছুই নয়, সেটা হচ্ছে রেট অফ পার্সেন্টেজ ইন্টু টাইম, রেট অফ পার্সেন্টেজ ইন্টু টাইম। ঠিক আছে, তাহলে এসআই পার্সেন্টেজ এখানে কত, তো দেখতে পাচ্ছি 500 টাকায় 100 টাকা সুদ পেয়েছি, তার মানে আমি বলতে পারি 5 টাকায় 1 টাকা সুদ পেয়েছি, তাহলে ইন্টু 100 করলেই এসআই পার্সেন্টেজ, তার মানে 20%। তাহলে 20% আমি পেলাম, এর ভ্যালুটা কী করে এসছে, রেট অফ পার্সেন্টেজ মানে 5% ইন্টু টাইম করে। তাহলে বলো পার্সেন্টেজ ক্যান্সেল আউট হয়ে গেল, 5 4 20, তাহলে টাইম কত দাদা, 4 বছর। তাহলে এখান থেকেও নির্ণয় করতে পারতাম। এটাও হচ্ছে একটা সুন্দর মেথড, যেটা অনেকেই জানে না এবং অনেকেই এইভাবে করতে পারে না। ঠিক আছে, এটা কিন্তু আরও কম টাইম নেয় যদি এখানে ডিজিট কিন্তু অনেক বড় বড় থাকে বা অনেক বৃহৎ ডিজিট থাকে। ওকে, তো এইটাও তো তোমার জানা দরকার, প্লাস এটাও কিন্তু জানা দরকার। ওকে, দেখো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি দশমিকের পরে কিছু ডিজিট কী হচ্ছে না, একই ফিরে ফিরে আসছে, রিপিট হচ্ছে। আচ্ছা বলো তো এখানে কোন ডিজিটটা রিপিট হচ্ছে, দাদা 1 রিপিট হচ্ছে না 2 রিপিট হচ্ছে, বলবে দাদা এখানে দুটোই রিপিট হচ্ছে, মানে 1 2 1 2 1 2 এরকম করে 1 2 ক্রমশ রিপিট হচ্ছে। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলে থাকি কি, আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক। তাহলে আমরা বলতে পারি যে 0.12 এর মাথায় একটা বার দিয়ে দাও, তাহলেই বোঝা যাবে যে 1 2 বারবার কী হচ্ছে, রিপিট হচ্ছে। এটাকে আমি রেস্ট্রিক্ট করে দিলাম একটা বার দিয়ে, তার মানে হচ্ছে এই বার দেখেই আমি বুঝে যাব যে এখানে 1 2 বারবার ফিরে ফিরে আসছে। ওকে, তাই বারবার 1 2 লেখার প্রয়োজন নেই, এটাই হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট। আর এখানে 0.12 মাথায় একটা বার এরকমও লিখতে পারি, বা এরকম লিখতে পারি 0.12, 1-এর মাথাও একটা ডট, 2-এর মাথাতেও একটা ডট। ঠিক আছে, এটাকে আমি বাংলায় বলে থাকি পৌনঃপুনিক বা আবৃত দশমিক। ওকে, তাহলে এবার বলো যে আমাকে নির্ণয় করতে হবে যে এই দশমিক ভগ্নাংশটিকে বা পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশটিকে, আবৃত দশমিক সংখ্যাটিকে আমাকে ভগ্নাংশে ট্রান্সফার করলে আমি কী করবো। ভগ্নাংশে ট্রান্সফার করার একদম একটাই বেস্ট উপায়, সেটা সবাই জানে, যে আমি কি করব, দশমিক বাদ দিয়ে আগে সংখ্যাটা লিখব। তাহলে দশমিক বাদ দিয়ে সংখ্যাটা কি, 12। যার মাথায় দশমিক নেই সেটা কি করে দেবো, 12 থেকে বিয়োগ করে দেবো। কিন্তু দেখতে পাচ্ছি এখানে 1 2 দুই অঙ্কের মাঝেই পৌনঃপুনিক আছে। দশমিকের পরে এই যে দশমিকের পরে এমন কোনো সংখ্যা নেই যার মধ্যে পৌনঃপুনিক নেই, তার মানে 12 - 0, এটা লেখাও যা না লেখাও তাই। বাই কত না, বাই হচ্ছে যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে বা আবৃত দশমিক আছে অতগুলো নয়, তার মানে হচ্ছে 12 - 0/99, মানে হচ্ছে 12/99। এবার এটাকে কাটাকুটি করে ছোটও করা যায়, কিন্তু এখানে অপশান দেখতে পাচ্ছি বি ডাইরেক্ট 12/99 দেওয়া আছে, তাহলে এটাই হবে কারেক্ট আনসার। কাটাকুটি করলে কী হতো, 3 দিয়ে 3 4 12, 3 33, 4/33ও লিখতে পারতাম। ওকে, নেক্সট প্রশ্ন বলছে, একটি নল একটি খালি ট্যাঙ্ক 8 ঘন্টায় পূরণ করতে পারে, আর অন্য একটি নল 12 ঘন্টায় খালি করতে পারে। এই দুটো নল একসাথে খোলা থাকে, তবে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে। মনে রাখবো, যখন একটা ধরো এ নল সে কী করছে, ভর্তি করছে, আর বি নল সে খালি করছে। ঠিক আছে, যদি খালি করছে তাকে প্লাস সাইন দিয়ে, এবং যে ভর্তি করছে তাকে প্লাস সাইন, এবং যে খালি করছে তাকে নেগেটিভ সাইন দিয়ে আমি ডিনোট করতে পারি। ওকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ফর্মুলা 8 × 12/8 + 12 এই ফর্মুলা কিন্তু ইউজ হয় না। ঠিক আছে, যদি দুটোই ভর্তি করে বা দুটোই খালি করে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটি ইউজ হয়, মাথায় রাখবে এটা। তখন এই ধরনের প্রশ্ন থাকবে, তখন আমায় কিন্তু টোটাল ওয়ার্ক দিয়ে কাজ করতে হবে বা টোটাল ক্যাপাসিটি। তাহলে 8 আর 12 এলসিএম কত, তাহলে 24। তাহলে 24 হচ্ছে আমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। সেই 24 ক্যাপাসিটি এ নলটি 8 ঘন্টায় করছে, তাহলে এ নলের এফিসিয়েন্সি কত, 24/8 3। আর বি নল সেটাই খালি করছে 12 ঘন্টা, তাহলে বি নলের এফিসিয়েন্সি কত, 2। তাহলে এটা যদি একসঙ্গে চালু থাকে তাহলে এ 3টে ভর্তি করবে আর বি 2টো খালি করবে। তাহলে 1 ঘন্টায় কটা ভর্তি হবে না, 3 - 2, তার মানে হচ্ছে 1 ইউনিট ভর্তি হবে। 1 ঘন্টা যদি এ নলও চালু থাকে এবং বি নলও চালু থাকে, তাহলে 1 ঘন্টায় 1 ইউনিট কী হবে, ভর্তি হবে। কারণ এখানে দেখতে পাচ্ছি এর এফিসিয়েন্সি বেশি, বির এফিসিয়েন্সি কম, বি কম খালি করছে, এ বেশি ভর্তি করছে। তার মানে কী হবে, ট্যাঙ্কটা 1 ঘন্টায় 1 ইউনিট ভর্তি হবে। টোটাল কত ইউনিট ভর্তি হতে হবে, 24 ইউনিট। তাহলে বলেছে ট্যাঙ্কটি সম্পূর্ণ পূর্ণ কত সময় লাগবে, তাহলে 24 ইউনিট পূর্ণ হবে। আর 1 ঘন্টায় 1 ইউনিট পূর্ণ হচ্ছে, তাহলে 24/1, 24 ঘন্টা আমার টাইম লাগবে ট্যাঙ্কটিকে পূরণ করতে। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার।
চলে যাই নেক্সট প্রশ্ন। আরও একটা অসাধারণ প্রশ্ন, যেটা দেখে তোমাদের আনসার করা উচিত, কিন্তু তোমরা আনসার করতে পারো না। তোমরা কী করো, এক্স ফেক্স ধরে একদম মাথা খারাপ করে দাও। বলা হয়েছে পরপর 3টে বিজোড় সংখ্যার গড় বলা হয়েছে 15। বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে যেটা গড় বলা হয়েছে তার থেকে 2 বিয়োগ। বৃহত্তম সংখ্যাটি কী হবে, যেটা গড় বলা হয়েছে তার সঙ্গে 2 যোগ। দ্যাটস ইট। ওকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত, 13, বৃহত্তম সংখ্যা কত, 17। বোঝা গেল? তো কী করে নির্ণয় করলাম, তাহলে এখানে আনসার কত হলো 13, অপশান বি। কী করে করলাম, মনে রাখবো যখনই আমাকে দেখবে যে 3টে সংখ্যা আছে, 3টে বিজোড় সংখ্যা আছে, ঠিক আছে, তাহলে 3 কি ইটসেলফ একটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যখনই থাকবে তখন ধরো আমি বললাম এ বি সি, এই 3টিই হচ্ছে বিজোড় সংখ্যা, এদের অ্যাভারেজ বলা হয়েছে 15। যখনই দেখবো যেখানে সংখ্যা 3টে সংখ্যা আছে এবং 3 হচ্ছে বিজোড় সংখ্যা, এখানে 5টাও থাকতে পারতো, এখানে 7টাও থাকতে পারতো, এখানে 9টাও থাকতে পারতো। তাহলে যখন বিজোড় সংখ্যক সংখ্যা থাকবে তখন মাঝের নাম্বারই হয়ে যাবে গড়, মাঝের নাম্বার মিডল নাম্বার হয়ে যাবে গড়, তার মানে বি হয়ে যাবে 15। এবার দেখো বি হয়ে যাবে 15, বোঝা গেল? এবার বলেছে এখানে কি না বিজোড় সংখ্যা, এগুলো সবাই কি বিজোড় সংখ্যা, মানে তোমাদের গ্যাপ কত করে না 2 করে। তাহলে বি থেকে এতে আসবো -2 করে, আর বি থেকে সিতে যাবো কী করে, +2 করে। তাহলে বি এর ভ্যালু 15 হলে এর ভ্যালু কত হবে, 15 - 2, আর সি এর ভ্যালু কত হবে, 15 + 2। এটাই আমি তোমাদের বলেছি সেকেন্ড অ্যান্সার। ওকে, এবার যদি এখানে 5টা সংখ্যা থাকতো তাহলে আমি বলতাম এ বি সি ডি ই, 5টা সংখ্যা আছে, বললাম এরা এরকমই বিজোড় সংখ্যা এবং এদের গড় বলা হয়েছে 15। তাহলে তখন মাঝের সংখ্যা কী হতো, সি। তাহলে সি এর ভ্যালু তখন কত হতো, 15। ঠিক আছে, তাহলে বলতাম ক্ষুদ্রতম সংখ্যা কী, তাহলে এখান থেকে 2 বিয়োগ করলে বিতে পৌঁছাবো, আরও 2 বিয়োগ করলে এতে পৌঁছাবো, তার মানে 4 বিয়োগ করবো, তাহলে 15 - 4। আর বৃহত্তম সংখ্যা কি, এখানে 2 যোগ করলে ডিতে পৌঁছাবো, 2 যোগ করলে ইতে পৌঁছাবো, তার মানে 15 + 4। তাহলে এত সহজেই এই ধরনের প্রশ্নের সমাধান করা যায় খুবই ইজিলি। কিন্তু যদি এখানে জোড় সংখ্যক সংখ্যা থাকে, ঠিক আছে, তাহলে জোড় সংখ্যক সংখ্যা থাকলে সাপোজ আমি এখানে এফ আর একটা সংখ্যা যোগ করে দিলাম, যদি এখানে জোড় সংখ্যক সংখ্যা থাকে তখন আমি কিন্তু সিকে বলতে পারবো না অ্যাভারেজ। তখন মনে রাখবো যে তখন কী হয়ে যাবে না, এই সি আর ডি এর অ্যাভারেজ হবে, সি আর ডি এর অ্যাভারেজ হবে, মানে সি আর ডি এর ঠিক মধ্যবর্তী সংখ্যাটা হবে কি, সি আর ডি এর মধ্যবর্তী সংখ্যাটা হবে কি, এদের অ্যাভারেজ মানে হচ্ছে 15। তাহলে সি আর ডি এর মধ্যবর্তী সংখ্যা মানে হচ্ছে এদের মধ্যে গ্যাপ কত, 2। এদের সি আর ডি এর মধ্যে গ্যাপ কত, 2, কারণ এটা বিজোড় সংখ্যা। তার মানে সি এর এই 15-র সঙ্গে 1 যোগ করলে আমি কী পাবো, সি পাবো। 15 থেকে 1 বিয়োগ করলে আমি সি পাবো, আর 15-র সঙ্গে 1 যোগ করলে আমি ডি পাবো। তাহলে সি এর ভ্যালু তখন ডাইরেক্ট পেয়ে যাবো কত, 14, আর ডি এর ভ্যালু তখন কত পেয়ে গেলাম, তাহলে ডি এর ভ্যালু হয়ে গেল 16। এবার দেখো কত সহজে আমি এ পাবো না, তখন কী হবে, 14 - 4 হবে এ, আর এফ কী হবে, তাহলে 16 + 4। বোঝা গেল? তাহলে এত সহজেই এই ধরনের প্রশ্নের সমাধান করা যায়, জাস্ট কনসেপ্ট মাথায় রাখে। ওকে, এই কনসেপ্ট মাথায় রাখবে, সারা জীবন এই প্রশ্ন কখনো ভুল হবে না। তো এই ছিল আমাদের 20খানা টোটাল প্রশ্ন, 20খানা টোটাল প্রশ্নের সলিউশন দেওয়া হলো। নেক্সট দিন আবার কালকে তোমাদের ঠিক এই সময় 8টার সময় আরও 20টা প্রশ্ন নিয়ে হাজির হব। ক্রমশ প্রশ্নের মান আমি উন্নত করব, ক্রমশ একদম সহজ থেকে একদম শক্ত, একদম 0 to হিরো তোমাদের বানাবো এই প্র্যাকটিসের মাধ্যমে। তোমরা সবাই ফলো করো এই চ্যানেলটিকে, তোমরা অনেক বেশি করে শেয়ার করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এই পেপারগুলোর পিডিএফ, এই কোশ্চেনগুলোর পিডিএফ ডাউনলোড করো এবং নিজেরা ঘরে প্র্যাকটিস করো। এটাই হচ্ছে একমাত্র মূল মন্ত্র, আর কিছু নয়। এবার এর সঙ্গে সঙ্গে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও আসবে, তোমাদের আসবে, এবং সেই ক্লাসটা শুধুমাত্র যে কেপি কনস্টেবল বা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডিকে ফলো করে নয়, তোমরা ডাব্লিউবিসিএস, তার সঙ্গে তোমরা এসএসসি জিডি, এই সব এক্সামকে ক্লিয়ার করতে পারবে সেই ক্লাসগুলো থেকে। সেরকম একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য অনেক কিছু করব, এই প্রমিস আমি করছি।